একটু ভেবে দেখুন তো, আপনি কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে চেয়ারকে সবাই টেবিল বলে ডাকা শুরু করেছে আর টেবিলকে বলছে চেয়ার, তাহলে পাবলিক কমিউনিকেশনের জন্য হলেও আপনাকে তখন একটি চেয়ারকে টেবিল বলেই ডাকতে হবে। তা না হলে কাউকে চেয়ার আনতে বললে সে আপনার জন্য টেবিল নিয়ে হাজির হবে। তাতে কিন্তু তখন আর আপনার কাজ হবে না। এই ভিডিও বানাতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে একই রকম। ভাবছেন কিভাবে? তাহলে খুব ছোট করে একটু বলি। এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস লেখা হয় অ্যাডমিশনের জন্য একটা ইনস্টিটিউশনের অ্যাডমিশন কমিটিকে উদ্দেশ্য করে। স্কলারশিপের জন্য এসওপি লেখা হয়। আর লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে কানাডার ভিসা অফিসারকে যেই লেটারটা লেখা হয় সেটা হচ্ছে স্টাডি প্ল্যান বা লেটার অফ এক্সপ্লেনেশন। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টরাই এই স্টাডি প্ল্যানকে বলে এসওপি বা ভিসা অফিসারকে লেখা এসওপি, যেটা আসলে ভুল। তবে এটি অবশ্যই বড় কোনো ভুল নয়। তাই খুব ছোট এই ভুলটি শুধরে নিয়ে এবার কথা বলবো স্টাডি প্ল্যান নিয়ে। কানাডার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনার স্টাডি প্ল্যান। সঠিকভাবে স্টাডি প্ল্যান না লিখতে পারলে আপনি যত ধরনের ডকুমেন্টসই সাবমিট করেন না কেন, লাভ নেই। তাই আমি আজ এই স্টাডি প্ল্যান লেখার ব্যাপারে কিছু টিপস ও ট্রিক্স শেয়ার করব এবং স্টাডি প্ল্যানে আপনি কি লিখবেন আর কি লিখবেন না সেই ব্যাপারেও কথা বলবো, যাতে আপনারা সঠিকভাবে ও কনভিন্সিং উপায়ে এই স্টাডি প্ল্যানটি লিখতে পারেন। স্টাডি প্ল্যান লেখার ব্যাপারে আপনাদের কারো যদি কোনো রকম সাহায্য লাগে বা কেউ যদি নিজের স্টাডি প্ল্যান রিভিউ করাতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো ইমেইলে বা ফোন নাম্বারে। এছাড়া আমার আগের একটি ভিডিওতে আমি ডিটেইল এক্সপ্লেইন করে দেখিয়েছি যে আপনারা কিভাবে কনভিন্সিং ওয়েতে স্টাডি প্ল্যান লিখতে পারেন। এই ভিডিওর পরে সেটিও দেখে নিতে পারেন। শুরুতেই যেই টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার এইজ। আপনার বয়স যদি 40 বা তার বেশি হয়, তাহলে সত্যিই কানাডায় পড়াশোনা করা আপনার আসল ইন্টেনশন কিনা আইআরসিসি সেটি একটু ভালোভাবে যাচাই করে দেখতে চায়। কানাডা ইয়াঙ্গার অ্যাপ্লিক্যান্টদের বেশি প্রেফার করে, কারণ কম বয়সী স্টুডেন্টরা বেশি দিন কাজ করতে পারবে। অর্থাৎ কানাডার ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন বেশি হবে। 40 বছর বয়সী একজন অ্যাপ্লিক্যান্টের সাধারণত লম্বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ও হায়ার এডুকেশন অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি থাকে। তখন এই অ্যাপ্লিক্যান্টের প্রোফাইল অ্যাসেস করে ভিসা অফিসারের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ক্যারিয়ারের এই স্টেজে এসে হঠাৎ করে এত ওয়ার্ক এক্সপিরিয়েন্স ও হায়ার এডুকেশন থাকার পরেও আপনি কেন আবার স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চাচ্ছেন। আপনার কানাডায় পড়তে যাওয়ার ইন্টেনশন সম্পর্কে তার তখন সন্দেহ হয়। সুতরাং ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি সত্যি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে কানাডায় যেতে চাচ্ছেন, অর্থাৎ আপনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কানাডায় পড়াশোনা কমপ্লিট করা এবং তারপরে নিজ দেশে ফিরে এসে আপনার গোল অ্যাচিভ করা। এক্ষেত্রে ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য আপনি একটি ট্রিক ফলো করতে পারেন। আপনি লিখতে পারেন যে আজ থেকে 10 বা 20 বছর আগে আপনি পড়াশোনা শেষে যেই স্কিলগুলো গেইন করেছেন সেগুলো বর্তমানে আপনার দেশের জব সেক্টরগুলোতে এখন আর ব্যবহার করা হচ্ছে না। নতুন স্কিল সেট গ্যাদার করতে পারলে আপনার অর্গানাইজেশনে আপনি আরও বেটার পজিশনে যেতে পারবেন এবং সেই আপডেটেড স্কিল সেটগুলো শেখার জন্যই একটি একাডেমিক প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে আপনি কানাডায় যেতে চাচ্ছেন। এই জিনিসগুলো একটু লজিক্যালি ও সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন। এবার কথা বলবো ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে। ধরা যাক আপনি বিবিএ এমবিএ কমপ্লিট করে আপনার রেলেভেন্ট জব সেক্টর যেমন ব্যাংকিং সেক্টরে ম্যানেজার পজিশনে জব করছেন। অর্থাৎ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং হায়ার পজিশনে ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে আপনার প্রোফাইলটি খুবই সলিড। এরকম সিচুয়েশনে আপনি যদি কানাডায় ম্যানেজমেন্ট প্রোগ্রামে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে যেতে চান, তাহলে এই বিষয়টি ভিসা অফিসার পজিটিভলি নিবে না। ভিসা অফিসারের ভাষায় তখন এই প্রোগ্রামে পিজিডি করতে যাওয়ার ব্যাপারটা একটা রিডান্ডেন্সি হিসেবে কনসিডার্ড হবে এবং ভিসা অফিসার সেই মুহূর্তে আপনার কানাডায় যাওয়ার ইন্টেনশনের উপর সন্দেহ প্রকাশ করবে। তাহলে এক কথায় যদি বলতে হয়, বাংলাদেশে কমপ্লিট করা কোনো প্রোগ্রামের ব্যাচেলর অথবা মাস্টার্সের সাথে মিল রেখে আপনি যদি আবারও কানাডায় একই প্রোগ্রামের ব্যাচেলর অথবা মাস্টার্স করতে চান অথবা তার চেয়ে লোয়ার লেভেলের প্রোগ্রামের ডিগ্রি নিতে চান, তাহলে ভিসা অফিসার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিতে পারে। এই সিম্পল ব্যাপারটা ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্ট ওভারলুক করে যায় এবং প্রোগ্রাম চুজিংয়ের সময় এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়ে ভেবেও দেখে না। কিন্তু তারপরও যদি আপনার এরকম সিচুয়েশনে ভিসার অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে এই ট্রিকটি কাজে লাগাতে পারেন। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন সেই প্রোগ্রামের কিছু ডিটেইলড কোর্স প্ল্যান স্টাডি প্ল্যানে লিখতে পারেন এবং দেখাতে পারেন যে এই কোর্সগুলোর মাধ্যমে আপনি যে স্কিল সেট ডেভেলপ করবেন সেটি আপনার কারেন্ট জবে আসলেই প্রয়োজনীয়। অর্থাৎ আপনি কোর্সগুলো থেকে কিছু আপডেটেড ক্রেডেনশিয়াল বা স্কিলস শিখতে চাচ্ছেন, যেগুলো দেশে ফিরে এসে জবে জয়েন করার পরে আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনার প্রমোশন পাওয়ার ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখবে। আপনি কেন আপনার দেশে এই প্রোগ্রামটিতে পড়ালেখা করছেন না?
দেশেতেও এই প্রোগ্রামটি অনেক বেশি কস্ট এফেক্টিভ হতো। কেন এই প্রোগ্রামটি কমপ্লিট করতে আপনাকে কানাডাতেই যেতে হবে? এই প্রশ্নটির অ্যান্সার স্টাডি প্ল্যানে থাকতে হবে। এক্ষেত্রে একটা সিম্পল সলিউশন হচ্ছে, যে ইনস্টিটিউশনে আপনি পড়তে যাচ্ছেন সেই ইনস্টিটিউশনে পড়ার কিছু সুবিধা দেখাতে পারেন। এছাড়া প্রোগ্রামটির কিছু ইউনিকনেস, যেমন কোর্স প্ল্যান, ল্যাব অপরচুনিটি, টেকনোলজিক্যালি ইকুইপড, এসব রিসোর্স সম্পর্কে এক্সপ্লেইন করতে পারেন। এক্ষেত্রে নতুন কিছু টেকনোলজি যেটা আপনার দেশে এখনও নেই কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সেগুলো তুলে ধরতে পারেন। তাই জব মার্কেটে এক স্টেপ এগিয়ে থাকার জন্য আপনি এই প্রোগ্রামটি করতে চাচ্ছেন। এছাড়া কানাডার এডুকেশন কোয়ালিটি এবং একটি গ্লোবালি রেকগনাইজড ডিগ্রি নিজের নামের পাশে থাকলে আপনি সহজে হায়ার পজিশনে কাজ করতে পারবেন। তাই আপনি কানাডায় এই প্রোগ্রামটি পড়ার জন্য বেছে নিয়েছেন। পড়াশোনার পরে আপনার প্ল্যান কি, সেটি ভিসা অফিসারকে জানানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পড়াশোনার পরে আপনি কি করবেন সেটি লজিক্যাল ওয়েতে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন। তাই আপনি অবশ্যই একটি সলিড ও রিয়েলিস্টিক প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করবেন। আপনি যদি কারেন্টলি কোনো জব করে থাকেন, তাহলে এই ডিগ্রি বা ডিপ্লোমার মাধ্যমে আরও অনেক উপরের লেভেলের জবের জন্য কোয়ালিফাইড হওয়ার কথা বলতে পারেন। আর আপনি যদি কোনো বিজনেস মাইন্ডেড পারসন হন, তাহলে ফিউচারে এই ডিগ্রির মাধ্যমে আপনি নতুন কোনো গ্রাউন্ড, স্ট্র্যাটেজি বা কোয়ালিটি অ্যাড করার কথাও বলতে পারেন। এখানে অবশ্যই দেখাতে হবে যে আপনার পছন্দ করা প্রোগ্রামের সাথে ফিউচার প্ল্যানটি যেন রিলেভেন্ট থাকে। ভিসা অফিসারকে কোনোভাবেই এমন কিছু বুঝতে দেওয়া যাবে না যে ফিউচার প্ল্যানের ব্যাপারে আপনি প্রিপেয়ার্ড না। আপনি যদি এই কাজটা সাকসেসফুলি করতে পারেন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এর পাশাপাশি কানাডায় সার্ভাইভ করার জন্য আপনার কাছে এনাফ ফান্ড আছে কিনা সেটা প্রমাণ করতে পারলেই আপনি বেশ ভালোভাবেই ভিসা পাওয়ার আশা করতে পারেন। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যাংক সার্টিফিকেট সহ যা কিছু আছে সব কিছুই সাবমিট করবেন। আপনাকে কনভিন্স করতে হবে যে কানাডাতে এই ডিপ্লোমা বা ডিগ্রি করার জন্য টিউশন ফি এবং লিভিং কস্ট আপনার কাছে আছে। এছাড়া আপনার হোম টাইসের ব্যাপারটা এক্সপ্লেইন করতে হবে। ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে পড়াশোনা শেষে আপনি কানাডায় থাকবেন না। নিজ দেশে আপনার অনেক স্ট্রং টাইয়ের ব্যাপারটা এস্টাবলিশ করতে হবে। কেউ কেউ ডুয়েল ইন্টেন্ট, অর্থাৎ নিজ দেশের পাশাপাশি কানাডাতে পার্মানেন্ট হয়ে কিছু একটা করার কথা বলে ভিসা পেয়েছে। কিন্তু আমার সাজেশন হচ্ছে ডুয়েল ইন্টেন্ট না দেখানোই ভালো। পড়াশোনার পরে নিজ দেশে আপনার প্ল্যান তুলে ধরে দেশে ফিরে যাওয়ার কথা বলাটাই বেটার। দেশে আপনার প্রপার্টি, অ্যাসেট, ফ্যামিলি মেম্বার্স যা আছে সবকিছু তুলে ধরে বোঝাবেন যে আপনি গ্র্যাজুয়েশনের পরে দেশেই ফিরে যাবেন। এছাড়া আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, তাহলে সেটিও মেনশন করে বলতে পারেন আপনি কখনোই কোথাও ওভারস্টে করেননি। আপনি যখনই যে দেশে গিয়েছেন সেখানকার রুলস ও রেগুলেশন মেনটেন করেই চলেছেন। ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসে কখনোই জড়িত ছিলেন না। এই কথাগুলো মেনশন করে আপনি নিজের ব্যাপারে ভিসা অফিসারের কাছে একটি গুড ইমপ্রেশন তুলে ধরতে পারেন। তবে ট্রাভেল হিস্ট্রি থাকাটা স্টাডি ভিসার ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। তাই আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলে এ ব্যাপারে চিন্তার কিছু নেই। ভিসা অফিসারদের কাজই হচ্ছে আপনাকে ভিসা দেয়া। কানাডা যাওয়ার ব্যাপারে আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, আপনি যখন স্টাডি প্ল্যানটি লিখবেন, তখন আপনি জোর করে হলেও নিজেকে বিলিভ করাবেন যে আপনি দেশে ফিরে আসবেন। আপনি সত্যি সত্যিই পড়তে যাচ্ছেন। আর লেখা শেষে নিজেকে ভিসা অফিসারের জায়গায় বসিয়ে পড়ে দেখবেন যে এই স্টাডি প্ল্যানে আপনি কনভিন্স নাকি, এবং এখানে এমন কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা যা দেখে আপনার ইন্টেনশনের ব্যাপারে ডাউট আসতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রেখে লজিক্যালি লিখতে পারলে আশা করি আপনি খুবই কনভিন্সিং একটা স্টাডি প্ল্যান তৈরি করতে পারবেন, যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হেল্প করবে। স্টাডি প্ল্যান লেখার ক্ষেত্রে আপনাদের সবাইকে গুড লাক জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।